পাইথনে আমরা প্রোগ্রামিং এর একটা কনসেপ্ট করব, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট পড়ানো হয়। সেটা হচ্ছে অবজেক্ট এন্ড ক্লাস। তাহলে আমরা যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্স করেছি সেখান থেকে এই কনসেপ্টটা থাকার কথা। তো অবজেক্ট আর ক্লাসের মধ্যে পার্থক্য কি, এটা যদি আমরা বলি যে ক্লাসটা হচ্ছে একটা ছাঁচ বলে দেয়। যেমন হচ্ছে আমি এটাকে অনেক সময় বলি যে ফ্যাক্টরি। তো ফ্যাক্টরিতে এটা যদি একটা কোনো ফ্যাক্টরি হয়, এই ফ্যাক্টরিতে সাপোজ একটা কোনো সোপ তৈরি হয়, তাহলে এই ফ্যাক্টরির ভিতরে এই সোপটা নিশ্চয় একটা কোনো ছাঁচ আছে বা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারে প্রত্যেকটা সোপ তৈরি হবে। সো এখন এটা হচ্ছে, এটাকে আমরা ক্লাসের সাথে তুলনা করতে পারি। আর এখান থেকে যে ইন্ডিভিজুয়াল যে সোপগুলি তৈরি হবে, ইন্ডিভিজুয়াল সোপগুলি তৈরি হবে, প্রত্যেকটা যে সোপ বা সাবান, তাহলে এগুলিকে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে আমরা অবজেক্টের সাথে তুলনা করতে পারি। তবে ক্লাস আমরা প্রোগ্রামিং এ যেটা করব যে আমরা ক্লাস কি করব, ক্লাস ডিফাইন করব। এবং ক্লাস ডিফাইন করার সময় ওই ক্লাসের মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে সেটা আমরা বলে দেব। যেমন এই ফ্যাক্টরিটা ডিফাইন করে যে সাবানের মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে, যেমন কি ফ্লেভার হবে, যে ফ্লেভারটা এখানে ডিফাইন করা থাকবে, এই সমস্ত সোপ সেই ফ্লেভারটাই কিন্তু পাবে। ঠিক আছে, একইভাবে ক্লাসে এরকম কিছু ক্যারেক্টারিস্টিক্স ডিফাইন করা হয়। তো দুইটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স থাকে, একটা হচ্ছে ক্লাসের অ্যাট্রিবিউট এবং ক্লাসের মেথড। ফাংশন, ক্লাস যখন আমরা ক্লাসে ফাংশন ডিক্লেয়ার করি তখন সেটাকে মেথড বলে। আমরা যেটা আলোচনা করছিলাম যে ক্লাস, তাহলে আমাদের ক্লাস ডিফাইন করতে হয়, এবং ক্লাস ডিফাইন করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে কয়েকটা জিনিস। একটা ক্লাসের আমরা এখানে যেটা বলেছি যে কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, হ্যাঁ, এই ক্যারেক্টারিস্টিক্স কে আমরা যেটা বলতে পারি প্রপার্টিজ। এটা আসলে ক্লাসের সাথে রিলেটেড কিছু ডেটা। ঠিক আছে, আসলে আরো যদি খোলসা করে বলতে চাই তাহলে কিছু ভেরিয়েবল আমরা তৈরি করি বা ডিক্লেয়ার করি ক্লাসের ভিতরে, এগুলি ক্লাসের প্রপার্টিজ। আরেকটা জিনিস যেটা আগে বলেছিলাম যে সেটা হচ্ছে যে ক্লাসের মেথড, আরেকটু বোঝার মতো করে বলতে গেলে ফাংশন। তাহলে এই দুইটা জিনিস ক্লাসের ভিতরে থাকে, তাহলে কিছু ফাংশন থাকে এবং কিছু ডেটা এলিমেন্ট থাকে বা ভেরিয়েবল থাকে যেগুলিকে আমরা প্রপার্টিজ বলি। তো এই দুইটা আমরা ক্লাস তৈরি করার সময় এই দুইটা ডিফাইন করি। এখন এই ক্লাস ধরনের এরপরে কি করতে হয়, ইনস্ট্যান্স বা অবজেক্ট তৈরি করি আমরা। ইনস্ট্যান্স বা অবজেক্ট তৈরি করি। এই যেমন আমরা এই ক্লাস মানে কি, এই ফ্যাক্টরিটা তৈরি হলো, তাই না? ক্লাস ডিফাইন করা মানে হচ্ছে ফ্যাক্টরি তৈরি করা। সো ক্লাস ডিফাইন করার পরে এখন কি হবে, ফ্যাক্টরিতে যে ইন্ডিভিজুয়াল যে প্রোডাক্ট গুলি তৈরি হবে সেগুলিকে আমরা বলতে পারি ইনস্ট্যান্স বা অবজেক্ট। তাহলে এই প্রত্যেকটা ইনস্ট্যান্সের বা অবজেক্টের ভিতরে কি থাকে, এই ক্লাসের যে প্রপার্টিজ গুলি থাকে, ক্লাসের যে ক্যারেক্টারিস্টিক্স গুলি থাকে, সেই প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স প্রত্যেকটা ইনস্ট্যান্স এবং অবজেক্ট পাবে এবং সেগুলি তারা কি ইউজ করতে পারবে। They can use those methods and properties. তো এইটা হলো অবজেক্ট এবং ইনস্ট্যান্সের ব্যাপার। তাহলে আমরা যদি একটু সামারি করি, আমরা কি জানলাম যে ক্লাস আর অবজেক্টের মধ্যে পার্থক্য বুঝতে পারলাম, ক্লাস কি জিনিস আর অবজেক্ট কি জিনিস। এবং একটা ক্লাস আমাদের কি করতে হয়, ডিফাইন করতে হয়, এবং সেটার মধ্যে থাকে মেথড যেটা আসলে ফাংশন, এবং আরেকটা থাকে হচ্ছে প্রপার্টিজ। আর অবজেক্ট কি, অবজেক্টের আরেক নাম হচ্ছে ইনস্ট্যান্স। এটা হচ্ছে ক্লাসের প্রপার্টিজ গুলি সে পায়। এই হচ্ছে
সামারি। এখন আমরা যেটা করব যে আমরা রিয়েল প্রোগ্রামে কিভাবে পাইথনে ক্লাস ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা দেখব। তাহলে আমরা খুবই সিম্পল একটা ক্লাস নিয়ে প্রথমে কাজ করব। আসলে এই ধরনের ক্লাস কোনো কার্যকর কোনো কাজে লাগে না, কিন্তু আমরা জাস্ট বোঝার জন্য। তাহলে ক্লাস ডিক্লেয়ার করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, তাহলে এখানে একটা আমরা প্রোগ্রাম দেখতে পাচ্ছি, একটা ছোট্ট পাইথন প্রোগ্রাম। তো এই প্রোগ্রামের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস কিভাবে ডিক্লেয়ার করে। এটা হচ্ছে ক্লাস। আমরা যে কালার দেখে বুঝতে পারছি, এই কালারটা হলো ক্লাস একটা কিওয়ার্ড, প্রোগ্রামের একটা কিওয়ার্ড। আর সিম্পল এটা হচ্ছে ক্লাসের নাম, ঠিক আছে? না মানে এই সিম্পল এটা হচ্ছে ক্লাসের সিম্পল এটা কি ক্লাসের নেম, এবং ইট ক্যান চেঞ্জ, ইট ক্যান বি এনিথিং ডিপেন্ডিং upon the proportion, ঠিক আছে? তাহলে এটা যে কোনো কিছু দেওয়া যায়। আমি সিম্পল নাম দিয়েছি, যে কোনো নাম, ইউ ক্যান গিভ এনি নেম। এরপরে এখানে কি আছে, ক্লাসের ভিতরে শুধুমাত্র একটা প্রপার্টিজ বা একটা ডেটা এলিমেন্ট আমরা নিয়েছি, ঠিক আছে? সো এই ডেটা এলিমেন্টটা হচ্ছে এক্স এবং তার মান আমরা দিয়েছি 10। তাহলে এইখানে ক্লাসের ডেফিনিশন শেষ। তাহলে এটা হচ্ছে ক্লাস ডেফিনিশন, এবং এখানে আমরা সিম্পল একটা ক্লাস নিয়েছি যে ক্লাসের ভিতরে অনলি it has only one property or সংক্ষেপে সহজভাবে বলতে গেলে ভেরিয়েবল। তো এটা একটাই প্রপার্টি আছে অথবা ডেটা এলিমেন্ট আছে অথবা ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে এক্স। ওকে, সো এখন এইখানে যেটা আমরা করেছি এটা হচ্ছে ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করেছি, ইনস্ট্যান্স বা অবজেক্ট, ইনস্ট্যান্স অর অবজেক্ট ক্রিয়েশন। এইখানেও আমরা কি করেছি, ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েশন। তাহলে সেটা কিভাবে করে, তাহলে প্রত্যেকটা অবজেক্ট, ইচ অবজেক্ট শুড হ্যাভ এ নেম, ইচ অবজেক্ট শুড হ্যাভ আ নেম। তো এখানে নামটা কি দিয়েছি আমরা, ইউ, এবং এটা চেঞ্জেবল, ইউ ক্যান গিভ এনি নেম। তাহলে এই অবজেক্টটার একটা নাম দিয়েছি ইউ, এবং নাম দিয়ে আমরা কি করেছি, একটা ইকুয়াল চিহ্ন ব্যবহার করেছি, এবং এই ক্লাসের যে নাম সেই নামটা এখানে দিতে হবে। ক্লাসের নাম সিম্পল, এবং সিম্পল লিখে এখানে একটা প্যারেনথেসিস দিতে হবে। এখানে প্যারেনথেসিসের ভিতরে বর্তমানে কিছু নাই, বাট আমরা যখন দেখবো যে কনস্ট্রাক্টর যদি থাকে ক্লাসের ভিতরে, তখন এটার ভিতরে কিছু থাকবে, সেটা আমরা পরবর্তীতে। তাহলে এই ক্লাসটা হচ্ছে ইউ। তাহলে ইউ কোন ধরনের ক্লাস, ইউ হচ্ছে একটা সিম্পল ধরনের ক্লাস, সিম্পল ক্লাস। তাহলে ইউ হচ্ছে সিম্পল ক্লাসের একটা অবজেক্ট বা ইনস্ট্যান্স। তাহলে এটার মাধ্যমে আমরা এই কথাটা বলছি। একইভাবে পি, তাহলে আমরা একটু আগে দেখেছি যে অনেক একটা ক্লাসের অনেক অবজেক্ট থাকতে পারে। তাহলে পি আরেকটা অবজেক্ট, কোন ধরনের, এই সিম্পল ক্লাসের অবজেক্ট। তাহলে আমরা কি পেলাম, ইউ আর পি দুইটা অবজেক্ট পেলাম। তাহলে আমরা কি পেলাম, ইউ একটা অবজেক্ট, পি একটা অবজেক্ট আর instances of class। তাহলে ইউ আর পি হচ্ছে সিম্পল ক্লাসের দুইটা ইনস্ট্যান্স, ঠিক আছে? এখন আমাদের কি দেখতে হবে যে এই দুটাই কি পাবে, এই এক্স, এই যে প্রপার্টি আছে বা যে ভেরিয়েবলটা আছে, এই ইউ এবং পি দুইটারই আলাদা আলাদা এক্স থাকবে। এবং এখানে মজার বিষয় হচ্ছে যে ইউ এর একটা এক্স থাকবে, যে এক্স এর ভিতরে ভ্যালু আছে 10, এবং পি এর আরেকটা এক্স থাকবে, যেই এক্স এর ভ্যালু হচ্ছে 10, এবং
ইউ এর এক্স এবং পি এর এক্স এই দুইটা কিন্তু সেম না, এজন্য এখানে শুধু এক্স বলে আসলে প্রোগ্রামের ভিতরে ক্লাসের ভিতরে শুধু এক্স মিনিংফুল যখন আমরা ক্লাস ডিফাইন করছি, বাট তার বাইরে শুধু এক্স বলতে আসলে কিছু নাই। এজন্য আমরা প্রিন্ট করলে আমাদেরকে কি প্রিন্ট করতে হবে, ইউ ডট এক্স, তার মানে বলে দিতে হবে যে কোন এক্স। তার মানে এই ক্লাস ডেফিনিশনটা আসলে একটা ছাঁচ তৈরি করে বা ব্লুপ্রিন্ট তৈরি করে। যেমন আমরা যদি মনে করি যে একটা কাঠমিস্ত্রিকে যদি আমরা কোনো ফার্নিচার তৈরি করতে দিই, তাহলে প্রথমে এরকম হতে পারে যে আমরা একটা কাঠমিস্ত্রিকে এঁকে দিতে পারি যে আমরা এরকম একটা শেপ লাগবে, এখানে এইখানে এখানে একটা প্লেন একটা তাক নিব, আর এইখানে এই তাকটা দুই ভাগে বিভক্ত থাকবে, ঠিক আছে। আবার এটার পাশে এখানে একটা লম্বা, ঠিক আছে, এখানে এটা এখানে হ্যাঙ্গার রাখার জায়গা এরকম। তো এইভাবে আমি কি আঁকতে পারি, তাই না? সো এটা অনুযায়ী সে কি করবে, এখন যখন আমি আঁকলাম কাগজে আঁকলাম তখন কি আসলে বাস্তবে কোনো কিছু তৈরি হয়? হয় না। যখন কাঠমিস্ত্রি কাঠ কেটে যখন কাঠের মধ্যে লোহা দিয়ে এই জিনিসটা তৈরি করবে তখনই কেবল আমরা এই ফার্নিচারটা পাবো। একইভাবে ক্লাস ডিফাইন করার সাথে সাথে আসলে কোনো কিছু ঘটে না কম্পিউটারে। যখন আমরা ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করি তখনই কেবল আসলে প্র্যাকটিক্যালি কোনো জিনিস কম্পিউটার মেমোরিতে তৈরি হয়, এবং সেটা তার মানে এখানে যখন আমরা ক্লাস সিম্পল এক্স ইজ ইকুয়াল টু 10 বলেছিলাম তখন আসলে বাস্তবে কিছু ঘটে নাই, শুধু এটা একটা কি ডেফিনিশন দিয়েছি আমরা। ঠিক যেমন আমরা ফার্নিচার ব্লুপ্রিন্ট আঁকি ঠিক সেরকম। যখন আমি ইউ ইজ ইকুয়াল টু সিম্পল বললাম তখন ইউ নামে একটা অবজেক্ট তৈরি হলো এবং ইউ এর একটা এক্স তৈরি হয়ে গেল, এবং একইভাবে যখন পি ইজ ইকুয়াল টু সিম্পল বললাম তখন পি নামে একটা অবজেক্ট তৈরি হলো এবং পি এর একটা এক্স তৈরি হয়ে গেল, এবং এই ইউ এর এক্স এবং পি এর এক্স এই দুইটা কিন্তু আলাদা। তাহলে এখন আমরা প্রিন্ট করছি কি ইউ এর এক্স, তাহলে ইউ এর এক্স প্রিন্ট করলে আমরা 10 প্রিন্ট দেখতে পাবো, এবং পি এর এক্স প্রিন্ট করলেও আমরা 10 প্রিন্ট দেখতে পাবো। এটা হচ্ছে সিম্পল একটা প্রোগ্রাম ছিল আমাদের ক্লাসের কনসেপ্টে, জাস্ট টু হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ড। আমরা এটা রান করতে পারি, তাহলে রান করলে দুই ক্ষেত্রে 10 10 প্রিন্ট হচ্ছে, কারণ আমরা জানি যে ইউ এর এক্স ও 10 পি এর এক্স ও 10, কারণ আমি এটাকে 10 হিসেবে ডিফাইন করেছি। তো এটা ছিল আমাদের সিম্পল প্রথম প্রোগ্রাম। আমরা যদি নেক্সট প্রোগ্রামটায় যাই, ক্লাস কনসেপ্ট 2, তাহলে আমরা দেখব যে এখানে ক্লাসের সিম্পল ক্লাসের ভিতরে আমরা যেটা করেছি যে সিম্পল ক্লাসের ভিতরে এটা হচ্ছে ক্লাস সিম্পল, ক্লাসটার নাম দিলাম আমি সিম্পল। এখন এটার ভিতরে আমরা ফাংশন তো আমরা ডিফাইন করতে পারি, তাই না? ডেফ কিওয়ার্ড দিয়ে ফাংশন ডিফাইন করতে হয়। তো এখানে আমরা কি করেছি, ক্লাসের ভিতরে একটা ফাংশন ডিফাইন করেছি যেটাকে বলা হয় মেথড। তাহলে এটা একটা ক্লাসের একটা মেথড, যে মেথডটার নাম সেটএক্স। এই নামটা কিন্তু আমরা দিয়েছি, এই নাম যে কোনো কিছু হতে পারত। আবার এখানে আরেকটা মেথড তৈরি করেছি, এই মেথডটার নাম হলো গেটএক্স। এই নামটা আমাদের দেওয়া, ইট ক্যান বি এনিথিং, ঠিক আছে। সো এই সেটএক্স এর ভিতরে আমরা করেছি কি, যে আমরা ক্লাসের মেথডের একটা জানার বিষয় আছে, যে ক্লাসের মেথডের ভিতরে সব সময় একটা প্যারামিটার থাকতেই হবে। প্রথম প্যারামিটার, যদি একাধিক প্যারামিটার থাকে তাহলে সেটা প্রথম প্যারামিটার হবে, আর যদি একাধিক না থাকে তাহলে সেটা একমাত্র প্যারামিটার হবে, সেটা হচ্ছে সেলফ। তার মানে সেলফ নামে একটা প্যারামিটার ক্লাসের আমরা যখন মেথড ডিক্লেয়ার করব তা সেখানে থাকতেই হবে, ঠিক আছে। সো এখানে আমরা যেটা করেছি, সেটএক্স ফাংশনটা ডিফাইন করার সময় আমরা একটা প্যারামিটার ডিফাইন করেছি যার নাম এক্স ভ্যালু, আর সেলফ হচ্ছে ডিফল্ট প্যারামিটার হিসেবে আছে। তার মানে এই সেটএক্স ফাংশনের প্যারামিটার দুইটা, একটা হচ্ছে সেলফ যেটা বাধ্যতামূলক, আরেকটা প্যারামিটার হচ্ছে এক্স ভ্যালু। এখন এটার ভিতরে আমরা একটা লাইনই ডিফাইন করেছি, সেলফ ডট এক্স ইজ ইকুয়াল টু এক্স ভ্যালু। একইভাবে গেট এক্স ডিফাইন করেছি, এখানে শুধু একটা প্যারামিটার আছে ডিফল্ট প্যারামিটার, এবং আমরা একটা ভ্যালু রিটার্ন করেছি সেলফ ডট এক্স। আর এটা কিভাবে কাজ করছে, এখনো পর্যন্ত শুধু আমরা ডেফিনিশন দিলাম এটা, এখন এটা কিভাবে কাজ করে এখানে ব্যাখ্যা করলে আমাদের আরো ক্লিয়ার হবে। এখন আমরা বলছি ইউ ইজ ইকুয়াল টু সিম্পল, তার মানে ইউ নামে একটা ক্লাস তৈরি হবে, ঠিক আছে, যেটা মধ্যে দুইটা সেটএক্স এবং গেটএক্স দুইটা থাকবে। আবার পি নামে আরেকটা, সরি, ইউ নামে একটা ইনস্ট্যান্স তৈরি হবে বা অবজেক্ট তৈরি হবে, আমি ভুলে ক্লাস বলে ফেলেছি। ওকে, পি নামে আরেকটা অবজেক্ট বা ইনস্ট্যান্স তৈরি হবে। ওকে, তাহলে এখানে এই দুই লাইনের ফলে এইটুকুই কাজ হবে। এরপরে আমরা বলছি
একটু খেয়াল করি আমরা যে ইউ এর একটা সেট এক্স আছে, আবার পি এর একটা সেট এক্স থাকবে, ইউ এর একটা গেট এক্স থাকবে, পি এর একটা গেট এক্স থাকবে। তারপরে এগুলি কিন্তু, সো আমরা এখন কল করছি ইউ এর সেট এক্স, ইউ ডট সেট এক্স, তার মানে ইউ অবজেক্টের জন্য সেট এক্স ফাংশনটাকে কল করছি। এবং যখন আমরা এইভাবে কল করি তখন আমরা যখনই এটা খেয়াল রাখতে হবে, যখনই আমরা কোনো ক্লাসের মেথড কল করি, মেথড কল হয়, তখন যেটা হয় সেটা কি একটা অবজেক্ট দিয়ে কল করতে হবে উইথ রেফারেন্স টু অ্যান অবজেক্ট। তাহলে যখনই ক্লাসের কোনো মেথড কল হবে তখন এটা কল হতে হবে উইথ রেফারেন্স টু অ্যান অবজেক্ট। ঠিক আছে, একটু আগে যেমন বলেছিলাম যে এক্স ছিল আগের প্রোগ্রামটায়, তো এক্স বলতে শুধু কিছু না, আমরা কি বলছিলাম ইউ ডট এক্স আবার পি ডট এক্স। একইভাবে শুধু সেট এক্স বলতে কিছু নাই, আইদার ইউ ডট সেট এক্স হবে অথবা পি ডট সেট এক্স হবে। সুতরাং তারপরে হচ্ছে ক্লাসের মেথড কল করতে হলে আমাদেরকে উইথ রেফারেন্স টু অ্যান অবজেক্ট, একটা অবজেক্টের রেফারেন্সে কল করতে হবে। এবং যেই অবজেক্টের রেফারেন্সে কল করব, যেমন এখানে ইউ ডট সেট এক্স বলছি, এই ইউটা চলে যাবে এই সেলফে, তার মানে সেলফ পাবে ইউ অবজেক্টটাকে। আর এই যে এখানে সেট এক্স কল করার সময় আমি ভিতরে একটা প্যারামিটার দিয়ে দিচ্ছি, এই 10 প্যারামিটার হিসেবে রিসিভ করবে কে, এক্স ভ্যালু, এই ভেরিয়েবল। তবে সেলফ মানে এখন ইউ আর এক্স ভ্যালু মানে এখন 10। তাহলে এখন এই লাইনটাতে যখন বলা হচ্ছে যে, এই লাইনটাতে যখন বলা হচ্ছে যে সেলফ ডট এক্স, এখন সেলফ মানে কি আমাদের মনে রাখতে হবে, সেলফ মানে হচ্ছে ইউ, তার মানে সেলফ ডট এক্স মানে ইউ ডট এক্স, তার মানে এই যে ইউ যে অবজেক্টটা ছিল বা ইনস্ট্যান্সটা ছিল, এটার এক্স কে মিন করছি আমরা, এটার এক্স কে এর ভিতরে আমি বলছি এক্স ভ্যালু। তাহলে এক্স ভ্যালুর মান কত, আমরা একটু আগে দেখেছি এক্স ভ্যালুর মান 10। তার মানে আমরা বলছি আসলে যে ইউ এর যে এক্স আছে, ইউ এর যে এক্স আছে সেখানে কত রাখো, 10 রাখো। ফাইন, তাহলে এই লাইনটার কাজ আমরা করে ফেললাম। এখন এরপরে এখানে বলা হচ্ছে প্রিন্ট ইউ ডট গেট এক্স, তাহলে ইউ ডট গেট এক্স, এগেইন আমি গেট এক্স কে কল করেছি উইথ রেফারেন্স টু ইউ, তার মানে এটার সেলফ প্যারামিটারটা পাবে ইউ কে, তাহলে সেলফে চলে যাবে ইউ। তাহলে এখন আমি বলছি রিটার্ন সেলফ ডট এক্স, তার মানে রিটার্ন ইউ ডট এক্স। তাহলে ইউ ডট এক্স কত, আমরা দেখতে পাচ্ছি ইউ ডট এক্স হচ্ছে 10, তার মানে এখান থেকে রিটার্ন হবে 10। তাহলে 10 এখান থেকে রিটার্ন হয়ে এই জায়গায় আসবে এবং প্রিন্ট ফাংশনটার মাধ্যমে এটা কনসোলে প্রিন্ট হবে 10। ঠিক আছে, তার মানে আমাদের এইটুক পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা আসি লাস্টের 2 লাইনে। এই 2 লাইনে কি হবে, এটার জন্য আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, এখানে যেটা ঘটবে সেটা হলো আমরা দেখি যে এবার পি এর রেফারেন্সে সেট এক্স ফাংশনকে কল করছি, সেট এক্স মেথডকে কল করছি, কিন্তু পি এর রেফারেন্সে, আগে কিন্তু ইউ এর রেফারেন্সে কল করেছিলাম, তাহলে পি এর রেফারেন্সে সেট এক্স কে কল করছি। তাহলে এইখানে পিটা চলে যাবে, এই সেলফ রিসিভ করবে পি কে, তবে সেলফ মানে হবে পি, এবং সেট এক্স এর ভিতরে আমরা প্যারামিটার হিসেবে দিচ্ছি 30, তার মানে এখানে চলে যাবে 30। তাহলে এখন আমরা যখন বলছি সেলফ ডট এক্স, তার মানে এটা আসলে হচ্ছে পি ডট এক্স, তার মানে পি এর ভিতরেও পি এরও একটা এক্স থাকবে, সেই এক্স এর ভিতরে আমরা বলছি এক্স ভ্যালু, এক্স ভ্যালু মানে হচ্ছে এখানে দেখা যাচ্ছে 30, তার মানে 30 মানে আমরা বলছি পি ডট এক্স, পি এর যে এক্স তার ভিতরে, এই যে এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, আমরা এটার মাধ্যমে বলছি যে দয়া করে পি ডট এক্স এর ভিতরে 30 রাখো, তার মানে পি ডট এক্স এর ভিতরে পি এর এক্স এর ভিতরে 30 রাখতে বলছি। ফাইন, তাহলে এটা হলো। এখন আমরা যেটা বলছি যে গেট এক্স কে কল করছি, গেট এক্স পি ডট গেট এক্স, পি এর রেফারেন্সে গেট এক্স কে কল করছি, তাহলে এখানে সেলফ পাবে পি, রিটার্ন পি ডট এক্স, রিটার্ন পি ডট এক্স। তাহলে পি ডট এক্স মানে কত, 30, তার মানে এখানে 30, এই 30টা রিটার্ন হবে এখানে, এবং প্রিন্ট ফাংশনের মাধ্যমে এই 30টা আউটপুটে প্রিন্ট হবে। তার মানে এই প্রোগ্রামটা আউটপুট হবে 10 আর 30, এটা প্রিন্ট হবে। এখন আমরা একটু প্রিন্ট করে দেখবো। 10 আর 30 প্রিন্ট হচ্ছে। তাহলে কিভাবে 10 আর 30 প্রিন্ট হলো এই প্রোগ্রাম থেকে, নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পারছি। এই টোটাল প্রোগ্রামটা থেকে 10 আর 30 প্রিন্ট হলো। এখন আমি একটু, তো আমরা এখন যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে কনস্ট্রাক্টর।
তো কনস্ট্রাক্টর আমরা জাভায় পড়েছি। তো কনস্ট্রাক্টর আমরা জাভায় যেটা দেখেছি যে কনস্ট্রাক্টর যেটা হয় যে কনস্ট্রাক্টর এর নাম, কনস্ট্রাক্টর নেম ইজ সিমিলার টু ক্লাস নেম, এরকম একটা জিনিসকে আমরা কনস্ট্রাক্টর শিখেছি কোথায়, জাভাতে। তাহলে ক্লাসের নামে যেমন এই ক্লাসটা সিম্পল, তাহলে এর ভিতরে যদি একটা ফাংশন থাকে যেটার নাম সিম্পল, তাহলে সেটাকে আমরা কনস্ট্রাক্টর হিসেবে চিনতে শিখেছিলাম জাভাতে। বাট এটা কনস্ট্রাক্টরের মূল পরিচয় না, এটা জাভার এটা সিনট্যাকটিক্যাল বিষয়। কনস্ট্রাক্টরের মূল পরিচয় হলো যে কনস্ট্রাক্টর, যেমন একটু আগে আমরা দেখেছি যে একটু আগে একটা প্রোগ্রাম ছিল যে u.setx, তাহলে setx ফাংশনটাকে আমরা কল করেছি এক্সপ্রেসিভ। তো setx হচ্ছে একটা মেথড ক্লাসের, সেই মেথডটাকে আমরা ক্লাসের বাইরে থেকে কল করেছি। বাট কনস্ট্রাক্টর হচ্ছে ক্লাসের এমন একটা মেথড, কনস্ট্রাক্টর হচ্ছে এমন একটা মেথড, ক্লাসের একটা মেথড which is automatically called at the time of object instance creation। তাহলে কনস্ট্রাক্টর হচ্ছে ক্লাসের এমন একটা মেথড যেটা যখন ক্লাসের, একটু আগে আমরা শিখেছি যে ক্লাসের কেমনে অবজেক্ট তৈরি করতে হয় বা ইনস্ট্যান্স তৈরি করতে হয়, তাহলে ক্লাসের অবজেক্ট বা ইনস্ট্যান্স যখন তৈরি হয় তখন কনস্ট্রাক্টর সাহেব বা কনস্ট্রাক্টর যে ফাংশন বা মেথড সেটা অটোমেটিক্যালি কল হয়। এটাকে আলাদাভাবে, যেমন এই setx ফাংশনটাকে আমি যেমন আলাদাভাবে কল করেছি বা getx কে আলাদাভাবে কল করেছি, এইভাবে আলাদাভাবে কল করতে হয়। তো এটা হচ্ছে, এটা জাভার ক্ষেত্রেও এই ক্যারেক্টারিস্টিক্স এর সত্য, এবং জাভার ক্ষেত্রে এটাও সত্য, বাট পাইথনের ক্ষেত্রে এটা সত্য না। কনস্ট্রাক্টরের নাম ক্লাসের নামে হয় না। তাহলে পাইথনের কনস্ট্রাক্টরের নাম কিরকম হয়, পাইথনের কনস্ট্রাক্টরের নাম একটা অদ্ভুত নাম হয়, এখানে দুইটা আন্ডারস্কোর ইনিট, তারপরে আবার দুইটা আন্ডারস্কোর। এটা কিছু পাইথনের স্পেশাল ফাংশনের জন্য এরকম এরকম মেথড, এরকম চিহ্ন ব্যবহার করা হয়, ঠিক আছে। সো ইনিট হচ্ছে ক্লাসের এই ক্লাসের কনস্ট্রাক্টর, বা পাইথনে এটা হচ্ছে কনস্ট্রাক্টর। তো এই কনস্ট্রাক্টরের কাজ কি, কনস্ট্রাক্টরের কাজ হলো এই যে এখানে যেমন আমরা একটা অবজেক্ট তৈরি করছি, এখানে যেমন অবজেক্ট তৈরি করছি, সেই অবজেক্টটা যখন তৈরি হয় তখন কনস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি কল। এবং এই কারণেই যেটা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা দেখতে পাচ্ছি যে কনস্ট্রাক্টরের প্রথম প্যারামিটারটা হচ্ছে সেলফ, যেটা যে কোনো ক্লাসের মেথডের প্রথম প্যারামিটারটা আসলে সেলফ হয়, কনস্ট্রাক্টরেরও প্রথম প্যারামিটার সেলফ। এবং কনস্ট্রাক্টরের দ্বিতীয় আরেকটা প্যারামিটার এখানে আমরা দেখছি, সেটা হচ্ছে এক্স। এইভাবে যদি কনস্ট্রাক্টরের কোনো দ্বিতীয় যদি প্যারামিটার থাকে, তাহলে যেটা করতে হয়, ক্লাসের অবজেক্ট তৈরি করার সময় আমাদের এই ক্লাস নেমের ভিতরে, একটু আগে আমরা যে প্রোগ্রামটা দেখেছিলাম নিশ্চয়ই মনে আছে যে আমরা এইভাবে লিখেছিলাম ইউ ইজ ইকুয়াল টু সিম্পল, এবং একটা প্যারেনথেসিস দিয়েছি, কিন্তু প্যারেনথেসিসের ভিতরে ফাঁকা রেখেছিলাম। এখন যেহেতু অবজেক্ট ক্রিয়েশন এবং কনস্ট্রাক্টর কলিং এই দুইটা কাজ একই সাথে হবে, এই জন্য এই কনস্ট্রাক্টর মেথডের যে প্যারামিটার সেটা এখানে দিয়ে দিতে হবে। তার মানে এই ইউ ইজ ইকুয়াল টু সিম্পল, এটা যখন, তখন ইউ নামে একটা অবজেক্ট বা ইনস্ট্যান্স যেমন তৈরি হবে, ঠিক একইভাবে কনস্ট্রাক্টরটা কল হবে এবং কনস্ট্রাক্টরের ভিতরে এই প্যারামিটারটা এটা চলে যাবে। তো এইভাবে কনস্ট্রাক্টরটা কাজ করে। তো এটা হলো কনস্ট্রাক্টরের বিষয়। এখন আমরা যেটা দেখব যে এই ফাংশনের মধ্যে স্টেপ বাই স্টেপ আবার আমি একটু রিভিউ করি যে এই প্রোগ্রামে তাহলে কি কি আছে। এটা একটা ক্লাস আছে যার নাম সিম্পল, এবং এখানে একটা কনস্ট্রাক্টর আছে, এবং এখানে আরেকটা ফাংশন আছে। অলরেডি এই ফাংশনটা এর আগের প্রোগ্রামে ছিল, সো নতুন কিছু না। তো নতুন যে জিনিসটা সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। তো সেটা সম্পর্কে আমরা বেসিক আলোচনা করলাম। এখন আমরা দেখব যে এটা কিভাবে কাজ করবে। তাহলে প্রোগ্রামটা রান করা শুরু হবে এখান থেকে। তাহলে এটা একটু আগে বললাম যে এখানে আমরা ইউ নামে একটা অবজেক্ট তৈরি করছি, এবং এই অবজেক্টটা তৈরি হওয়ার সময় এই ইনিট কনস্ট্রাক্টরটা কল হবে। তাহলে যেটা আমরা জানি যে যেই অবজেক্টের রেফারেন্সে একটা ফাংশন কল হয়, সেই অবজেক্টটা সেলফ
প্যারামিটারটা পাই। তাহলে এখানে কোন অবজেক্টের রেফারেন্সে কল করা হচ্ছে? ইনিটকে ইউ অবজেক্টের রেফারেন্সে। তাহলে এই সেলফ পাবে হচ্ছে ইউ। আর এখানে সিম্পল এই ক্লাস নেমের ভিতরে এখানে আমরা এই দ্বিতীয় প্যারামিটারটা দিয়ে দিয়েছি 10, এই যে 10 সংখ্যাটা লিখেছি সেটা হচ্ছে কনস্ট্রাক্টরে দ্বিতীয় প্যারামিটার হিসেবে রিসিভ হবে। তাহলে এক্স ভ্যালুর ভিতরে রিসিভ হবে 10। ঠিক আছে, তাহলে এখন সেলফের মান সেলফ হচ্ছে ইউ আর এক্স ভ্যালু হচ্ছে 10। তাহলে এখানে সেলফ ডট এক্স যে বলা আছে এখানে এটার ভিতরে যেটা হবে এটার মানে হবে ইউ ডট এক্স আর এক্স ভ্যালু মানে হচ্ছে 10। তাহলে এই লাইনের মাধ্যমে যেটা হবে যে ইউ নামে একটা অবজেক্ট তৈরি হবে এবং ইউ এর একটা এক্স থাকবে, সেই এক্স এর ভিতরে যেটা হবে আমি বলছি ইউ এর এক্স এর ভিতরে 10 রাখো। তাহলে এটা কনস্ট্রাক্টরের মাধ্যমে বলছি। তাহলে ইউ এর এক্স এর ভিতরে তাহলে 10 চলে যাবে। এখন মজার ব্যাপার হলো যে একটু আগে এই কাজটাই করা হয়েছিল কিন্তু আমরা আমাদের একটা বাড়তি লাইন লিখতে হয়েছিল যে ইউ ডট সেট এক্স, এই কথাটা এই লাইনটা লিখতে হয়েছিল। এখন এই লাইনটা কিন্তু কমেন্ট করা আছে, তার মানে এই লাইনটা কিন্তু কাজ করছে না। তো আমি এই লাইনটা এখানে রেখে দিয়েছি এবং কমেন্ট করে রেখেছি যে বোঝার জন্য যে আসলে এই বাড়তি একটা লাইনের কাজ, এই দুই কাজ, এই অবজেক্ট ক্রিয়েশন এবং এই লাইনটার কাজ, এই দুইটা কাজ এখন এই কনস্ট্রাক্টর থাকার কারণে এই এক লাইনের মাধ্যমেই সম্পন্ন করা যাচ্ছে। তো এটা হলো বিষয়। এগেন আমরা নেক্সট লাইনে আসি। নেক্সট লাইনে আসলে আমরা যেটা দেখতে পাবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি পি ইজ ইকুয়াল টু সিম্পল। তার মানে পি নামে এখানে আরেকটা অবজেক্ট তৈরি হচ্ছে এবং এখানে যেটা আমরা একটু আগে দেখেছি যে এই পি এটা সেলফ পাবে পি এবং এই সিম্পলের ভিতরে এখন আছে 30, তাহলে এক্স ভ্যালু পাবে হচ্ছে 30। এখন সেলফ ডট এক্স এর মানে হবে পি ডট এক্স, এই পাশে লিখে আমি সেলফ ডট এক্স এর মানে হবে পি ডট এক্স। তাহলে পি এটা হচ্ছে পি, তাহলে পি ডট এক্স ইজ ইকুয়াল টু বলা হচ্ছে এক্স ভ্যালু, তাহলে এক্স ভ্যালু মানে হচ্ছে 30, তার মানে পি ডট এক্স ইজ ইকুয়াল টু 30। তার মানে পি এর একটা এক্স আছে যেই এক্স এর ভিতরে আমরা বলছি 30 রাখতে। তো এই ঘটনাটা ঘটে গেল। তাহলে এই যে পি ডট সেট এক্স এর কাজও এই এক লাইনের মাধ্যমেই হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কনস্ট্রাক্টরের সুবিধা। ঠিক আছে, তাহলে অবজেক্ট ক্রিয়েশনের সময় যদি আমরা কোনো কাজ করতে চাই একই সাথে অবজেক্টটাও ক্রিয়েট হবে এবং সেই কাজগুলো করতে পারবে কনস্ট্রাক্টরের মাধ্যমে। এটা হচ্ছে কনস্ট্রাক্টরের সুবিধা। এনিওয়ে, তো তাহলে এই দুইটা লাইনের পরে আমাদের যেটা ঘটছে সেটা হলো যে এই লাইনটা তো আসলে কমেন্ট করা, সুতরাং এই লাইনটা কিছু না। এরপরে লাইন আমরা প্রিন্ট ইউ ডট গেট এক্স। তাহলে ইউ ডট গেট এক্স তাহলে আমরা গেট এক্স ফাংশনটাকে কল করছি কার রেফারেন্সে? ইউ এর রেফারেন্সে। তাহলে এখন সেলফটা গেট এক্স এর সেলফটা কি পাবে? গেট এক্স এর সেলফটা পাবে ইউ কে। তাহলে রিটার্ন সেলফ ডট এক্স তার মানে দাঁড়াবে রিটার্ন ইউ ডট এক্স। তাহলে ইউ ডট এক্স কি? ইউ ডট এক্স হচ্ছে 10, আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে এখানে আসলে রিটার্ন হবে 10, এই জায়গাটায় 10 রিটার্ন, এবং এই জায়গাটায় যেহেতু 10 রিটার্ন হবে তাহলে প্রিন্ট ফাংশনটার মাধ্যমে তাহলে প্রিন্ট হবে 10। একইভাবে এই লাইনটারও কোনো কাজ নেই এখানে, কারণ আমি কমেন্ট করে রেখেছি। পাইথনে যারা জানো না আমি রিপিট করছি, পাইথনে এরকম একটা হ্যাশ চিহ্ন দিলে সেই লাইনটার প্রোগ্রামে কাজ করে না, এটা হচ্ছে কমেন্ট। যেটা সিতে বা জাভায় ছিল হচ্ছে এরকম ডবল স্ল্যাশ দিতে হতো, অথবা ব্লক কমেন্ট করার জন্য আমরা স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ দিয়ে শেষ করতাম। তো এটা হচ্ছে কমেন্টের বিষয়। তো এই লাইনটা যেহেতু কমেন্ট করা আছে সেই লাইনটা কাজ করবে না, তাহলে কাজ করবে কোন লাইনটা? প্রিন্ট পি ডট গেট এক্স। তাহলে এখন একটু আগে গেট এক্স কল করা হয়েছিল ইউ এর রেফারেন্স, এখন গেট এক্স কল করা হচ্ছে পি এর রেফারেন্সে। সুতরাং ন্যাচারালি এই গেট এক্স এর সেলফ প্যারামিটারটা পাবে পি কে। তাহলে এই রিটার্ন পি ডট এক্স মানে হবে রিটার্ন সেলফ ডট এক্স এর অর্থ দাঁড়াবে রিটার্ন পি ডট এক্স। তার মানে পি এর এক্সটাকে রিটার্ন করতে বলছি। পি এর এক্স এর ভিতরে কত আছে? 30, তার মানে এখান থেকে 30 রিটার্ন হয়ে এখানে যাবে, 30 এখানে আসবে। তাহলে এই 30টা এই প্রিন্ট ফাংশনের মাধ্যমে প্রিন্ট হয়ে এখানে আমরা 30টা। এই হলো মোটামুটি কনস্ট্রাক্টরের বিষয়। তাহলে এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে আমরা দেখব যে 10 আর 30 ঠিকই প্রিন্ট হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10 আর 30 প্রিন্ট হচ্ছে। তো